ওকে, তো আমি আমি বলে দিচ্ছি। তো আমরা শুরুতে তড়িৎদ্বার বিভব নিয়ে পড়াশোনা করেছিলাম। তো তড়িৎদ্বার বিভব কি ছিল? কোন তড়িৎদ্বারকে কোন একটা দ্রবণে যদি আমরা কি করি, নিমজ্জিত করি, তাহলে দ্রবণ এবং তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্যটা সৃষ্টি হবে সেটাই কি ওই তড়িৎদ্বারের তড়িৎদ্বার বিভব। তো দেখো আমরা এটাও জানছি যে ভাইয়া একই তড়িৎদ্বারের বিভিন্ন দ্রবণে বিভিন্ন ধরনের বিভব পার্থক্য সৃষ্টি হতে পারে। তার মানে একটা নির্দিষ্ট তড়িৎদ্বার এবং একটা নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষণের জন্য কি হইতে পারে, বিভিন্ন অবস্থায় বিভিন্ন ধরনের তড়িৎদ্বার বিভব থাকতে পারে। ঠিক আছে, এটা কার কার উপর ডিপেন্ড করে? ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, চাপের উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপরেও ডিপেন্ড করে। এই সবগুলা ফ্যাক্টরের উপরে কিন্তু ডিপেন্ড করে। এজন্য এজন্য সার্বজনীনভাবে একটা তড়িৎদ্বারকে চেনার জন্য বা তড়িৎদ্বারের সাথে পরিচিতি অর্জনের জন্য আমরা একটা প্রমাণ অবস্থা ধরে নিছি, যে অবস্থায় আমরা বলতে পারবো যে না, একটা তড়িৎদ্বারের বিভব এতই, ঠিক আছে, এতই, আমরা যাতে বলে দিতে পারি। তো ওই অবস্থাটাকে বলা হয় প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা হিসেবে কি ধরা হয়েছিল? প্রমাণ অবস্থা হিসেবে পারিপার্শ্বিকের যে তাপমাত্রা ও চাপ সেটা ধরা হয়েছিল 25°C তাপমাত্রা ও চাপ 180, ঠিক আছে, 1 atmospheric pressure। এবং প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয়ের জন্য তোমার যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা থাকা লাগবে, ওই দ্রবণটার ঘনমাত্রা কত হইতে হবে? সবসময় 1 মোলার হইতেই হবে, ঠিক আছে। এই কন্ডিশন গুলা যদি ফিল আপ করে, তাহলে আমরা যে তড়িৎদ্বার বিভবটা পাবো, ওই বিভবটা কি হবে বলতো ভাইয়া? আমাদের প্রমাণ তড়িৎদ্বার বিভব হবে। এখন বলতো ভাইয়া, আমরা যে বিভব পার্থক্য মাপতেছি, বিভব পার্থক্য তো কোনো কিছুর সাপেক্ষে মাপা লাগবে, তাই না? হ্যাঁ, এই কারো সাপেক্ষে মাপা লাগবে না? আমরা কি এমনি এমনি জি মাপতে ভাইয়া। পারি? কারো সাপেক্ষে মাপা লাগবে। তো আমরা আরো একটা তড়িৎদ্বারের সাপেক্ষে মাপি, যেটাকে বলা হয় নির্দেশক তড়িৎদ্বার। নির্দেশক তড়িৎদ্বার নিয়ে আমরা লাস্টের দিকে কথাবার্তা বলবো। তো আমরা মেইনলি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ইউজ করি। আমরা যে ঘটনাটা ঘটাই আর কি, আমরা একটা তড়িৎদ্বার নিই যেটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার। ওই হাইড্রোজেন তড়িৎদ্বারের যে বিভবটা সেটাকে শূন্য ধরি, সেটাকে শূন্য ধরে তার সাপেক্ষে অন্যগুলার কি মাপি, অন্যগুলার বিভব মাপি, বিভব পার্থক্য মাপি। তখন আমরা যে বিভব পার্থক্যটা পাই সেটাকে আমরা ধরে নিই যে না, এটা হচ্ছে এর তড়িৎদ্বার বিভব। ঠিক আছে, তো যার সাপেক্ষে মাপি সে হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার। এই নির্দেশক তড়িৎদ্বার আসলে দুই ধরনের আছে, হাইড্রোজেন তড়িৎদ্বার আছে, ক্যালোমেল তড়িৎদ্বার আছে। এগুলার ঘনমাত্রা কিরকম, কি কি বিষয় আসে, এগুলার গঠন সবকিছু নিয়ে আমরা পরবর্তীতে পড়াশোনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এগুলা নিয়ে আমরা পড়াশোনা করবো, কোনো চিন্তা নেই। লাস্ট যে টপিকটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম সেটা ছিল কপারের প্রমাণ তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে কি বোঝায়। ঠিক আছে, তো আমরা দেখছিলাম যে কপারের প্রমাণ তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে আসলে বোঝায়, আমরা যদি কি করি, একটা কপার দণ্ডকে কপার 2+ আয়নের দ্রবণে নিমজ্জিত করি, কত তাপমাত্রায়? 25°C তাপমাত্রায় 1 atm চাপে। এবং যে কপার 2+ আয়নের দ্রবণটা নিচ্ছি, ওই দ্রবণের ঘনমাত্রা কত হইতে হবে? 1 মোলার হইতে হবে। তো এই যে তারপরে আমরা যে ওই যে কপার তড়িৎদ্বারটা এবং তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যকার যে বিভব পার্থক্যটা পাই, সেটা কত হবে বলতো ভাই? 0.34 ভোল্ট হবে। ঠিক আছে, এটাই কপারের প্রমাণ তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট, এটার অর্থ। ঠিক আছে, এখন দেখো তো ভাইয়া, তড়িৎদ্বার বিভব আসলে দুই ধরনের অর্ধকোষে ঘটতে পারে, দুই ধরনের তড়িৎদ্বারে ঘটতে পারে। একটা হচ্ছে অ্যানোড, আরেকটা কি বলতো ভাইয়া? ক্যাথোড। ঘটতে পারে না বলতো ভাইয়া? জি ভাইয়া। অবশ্যই দুই ধরনের তড়িৎদ্বারে আমাদের কি বলতো ভাইয়া, তড়িৎদ্বার বিভব আমরা পাইতে পারি। মনে করো ভাইয়া, এই যে তড়িৎদ্বার যেটা, এটা হচ্ছে আমাদের অ্যানোড তড়িৎদ্বার। ঠিক আছে, এই যে তড়িৎদ্বারটা, এটা কোন তড়িৎদ্বার বলতো ভাইয়া? অ্যানোড তড়িৎদ্বার। ঠিক আছে, আমরা এই অ্যানোড তড়িৎদ্বার হিসেবে আমরা যে কাউকে ইউজ করতে পারি। আসলে মনে করো জিঙ্ককে ইউজ করলাম, জিঙ্ক সালফেটের দ্রবণে। এবং এই তড়িৎদ্বারটা কখন অ্যানোড হবে কখন ক্যাথোড হবে এই সম্পর্কে আমরা জেনেছি। অ্যানোড কখন হবে বলতো ভাইয়া? যখন সক্রিয়তা বেশি হবে। ক্যাথোড কখন হবে? যখন সক্রিয়তা কম হবে। আর যদি আমরা উল্টাটা করতে চাই, সক্রিয়তা কম বিশিষ্ট কোনো একটা তড়িৎদ্বারকে আমরা যদি অ্যানোড হিসেবে ইউজ করতে চাই, তখন আমাদের বাইরে থেকে শক্তি দেওয়া লাগবে, বিদ্যুৎ শক্তি দেওয়া লাগবে। তখন সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত হবে না। তো এগুলো আমাদের আগের ক্লাসে ছিল, তো যাদের মনে নাই তারা রিক্যাপ করো, এগুলো আমাদের এত বেশি জানা লাগবে না ডিপ। ঠিক আছে, এগুলা তোমরা যখন নিজেরা পড়াশোনা করবা তখন মাথার মধ্যে হিট করলেই হয়েছে। ঠিক আছে, মাথার মধ্যে হিট করলে যেটা হবে তোমরা মজা পাবা। ঠিক আছে, ইলেকট্রিসিটি জিনিসটাই মজাদার, অনেক অনেক মজাদার। আচ্ছা যাই হোক, তো মনে করো এই যে তড়িৎদ্বারটা, এই তড়িৎদ্বারটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার। বলো তো ভাইয়া, এই তড়িৎদ্বারটা যদি হয় অ্যানোড তড়িৎদ্বার, এখানে যে বিভব পার্থক্যটা সৃষ্টি হইলো, এই বিভব পার্থক্যের বলে এই তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটবে নাকি বিজারণ বিক্রিয়া ঘটবে? ভাইয়া জারণ। 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 তার মানে অ্যানোড তড়িৎদ্বারে যে তড়িৎদ্বার বিভব থাকে, ওই তড়িৎদ্বার বিভবের ফলে কোন বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া। এজন্য এই যে আমরা তড়িৎদ্বার বিভবটা পাইছি, এটাকে আমরা জারণ বিভবও বলতে পারি। কি বলতে পারি? জারণ বিভব।
জারণ বিভবও বলতে পারি। কেউ কি আমাকে বলতে পারবা জারণের ইংলিশ কি? অক্সিডাইজেশন। অক্সিডেশন। তো আমরা তড়িৎদ্বার বিভব বা বিভব পার্থক্য কে কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি। এবং এটা যেহেতু অক্সিডেশনের জন্য হচ্ছে বা জারণের জন্য হচ্ছে, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ই অক্স দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? ই অক্স দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ই অক্স দিয়ে আমরা প্রকাশ করব। তো আমরা জারণ বিভব বলতে আমরা কি কি পাইলাম ভাইয়া? যে তড়িৎদ্বার বিভবের কারণে জারণ বিভব ঘটে, মানে জারণ বিক্রিয়া ঘটে, সে তড়িৎদ্বার বিভবকে আমরা কি বলি? জারণ বিভব বলি। এবং আমরা দেখছি অ্যানোডে সবসময় কি থাকে? মেইনলি জারণ বিভবটাই থাকে, তাই না? অ্যানোডে কি থাকে? মেইনলি জারণ বিভবটাই থাকে। তো ওইটা নিয়ে আমরা আরো আসতেছি। তো জারণ বিভব কি? যেই তড়িৎদ্বার বিভবের কারণে আমাদের জারণ বিক্রিয়াটা ঘটে। এখন বলো তো ভাইয়া, এই সেম তড়িৎদ্বারটাতে যদি বিজারণ বিক্রিয়া ঘটে বা এটা যদি ক্যাথোড হিসেবে কাজ করে, তখন কি ঘটবে? এটা যদি ক্যাথোড হিসেবে কাজ করে, অবশ্যই বিজারণ বিক্রিয়া বিজারণ ঘটবে। বিভব হবে। হ্যাঁ, তখন তার মানে কি বলতো ভাইয়া, এখানে যে তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করলে যে তড়িৎদ্বার বিভবটা থাকতো, ওই তড়িৎদ্বার বিভবের ফলে কি বিক্রিয়া ঘটতেছে? বিজারণ বিক্রিয়া ঘটতেছে, তাই না? জি তাহলে ভাইয়া। যেহেতু ওই তড়িৎদ্বার বিভবের কারণে বিজারণ বিক্রিয়া ঘটতেছে, তখন তাকে আমরা কি বলবো? বিজারণ বিভব বলবো না? অবশ্যই বিজারণ বিভব বলবো। এই কই নুসরাত জাহান সাদিয়া আসো? এর বাইরে বিচার দেয়া লাগবে। ফাঁকিবাজ হয়ে গেছে। এই নুসরাত জাহান সাদিয়া আসো? এর বাইরে বিচার দেয়া লাগবে। আজকে নক দিব, ক্লাস শেষেই নক দিব, নক দিয়ে বলবো ভাইয়ের নাম্বার দাও। আচ্ছা, এর ভাইয়া হচ্ছে আমার সিনিয়র। আচ্ছা, তো দেখো বিজারণ বিভব, যেটা বিজারণ বিভব আমরা কি জানি? যেহেতু এটা বিভব, তাই আমরা ই দিয়ে প্রকাশ করব। কেউ কি আমাকে বলতে পারবা বিভব বিজারণের ইংলিশ কি ছিল? রিডাকশন। রিডাকশন। তো এই জন্য আমরা রেড দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, রেড দিয়ে প্রকাশ করব। সবসময় মাথায় রাখবা ভাইয়া, একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের জন্য জারণ বিভব যত হয়, একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের জন্য ঠিক আছে, একটি নির্দিষ্ট তড়িৎদ্বারের জন্য কে লাউড স্পিকার ছেড়ে দিয়েছে? কে ছেড়ে দিয়েছে লাউড স্পিকার? একটি সুনির্দিষ্ট তড়িৎদ্বারের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট সেটআপে, ঠিক আছে, তোমার কি হবে বলো তো ভাইয়া? জারণ বিভব কি হবে? বিজারণ বিভবের সমান হবে। কিন্তু চিহ্ন কি হবে বলো তো ভাইয়া? বিপরীত হবে। এরকমটা কেন হয় বলতে পারবা? এরকমটা কেন হয় কেউ বলতে পারবা? এনিওয়ান? যতটুকু পরিমাণে জারিত হয় ঠিক ততটুকু পরিমাণে বিজারিত হয়। দেখো, এটা সিম্পল কথা, একদম সিম্পল কথা। মনে করো তুমি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়ন বানাবা। বিভব পার্থক্যটা আসলে কি? একটা টাইপের শক্তি না? অবশ্যই একটা টাইপের শক্তি কিন্তু, বা কাজ কিন্তু। এখন জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়ন বানাইতে তোমার যে পরিমাণ বিভব পার্থক্য দরকার, ঠিক আছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক বানাইতে তোমার সেম পরিমাণ বিভব পার্থক্য দরকার হবে না। বাট কি বলতো ভাইয়া? বাট কি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়ন বানাইতে হলে তোমার এই পাশে বিভব থাকা লাগবে বেশি, এই পাশে থাকা লাগবে কি? কম। কিন্তু বিপরীত ঘটনা ঘটাইতে হলে কি? তোমার বিপরীত ঘটনা থাকা লাগবে, যে এই সাইড থাকা লাগবে বেশি, এই সাইড থাকা লাগবে কি? কম। তার মানে তোমার শক্তি লাগতেছে সেম, বাট কি বলতো ভাইয়া? চিহ্ন কিন্তু উল্টে যাচ্ছে, তাই না? কাজের যে মানে তোমার যে ওই ফোর্সের যে ডিরেকশন, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের জন্য জারণ বিভব এবং বিজারণ বিভবের মান কি হয়? সমান হয়, কিন্তু কি হয়? একটা আরেকটার বিপরীত চিহ্ন যুক্ত হয়। যেমন যেমন আমরা যদি প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব, আচ্ছা শোনো, আমরা তো জারণ বিভব বা বিজারণ বিভব পাইলাম। এখন তোমাদের যদি আমি জিজ্ঞেস করি, তাহলে বলো তো ভাইয়া, প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব কি? বলতে পারবা? বলতে পারবা? বলতে পারবা? এই প্রমাণ জারণ বিভব কি? এই তড়িৎদ্বার বিভব আর প্রমাণ তড়িৎদ্বার বিভবের মধ্যে যে পার্থক্য, জারণ বিভব আর প্রমাণ জারণ বিভবের মধ্যে কি একই পার্থক্য? যখন আমরা জারণ বিভব কনসিডার করছিলাম, তখন কি আমরা তড়িৎদ্বার বিভবকে কনসিডার করছিলাম। যখন আমরা প্রমাণ জারণ বিভবকে কনসিডার করব, তখন আমরা কোন তড়িৎদ্বার বিভবকে কনসিডার করব? প্রমাণ অবস্থায় তড়িৎদ্বার বিভবকে কনসিডার করব। আমি কি ক্লিয়ার করতে পারছি ভাইয়া? তাহলে কোন একটা তড়িৎদ্বারের প্রমাণ জারণ বিভব কি হবে বলো তো ভাইয়া? প্রমাণ অবস্থায় জারণ বিক্রিয়া ঘটানোর জন্য যে বিভব পার্থক্যটা
লাগবে। ঠিক আছে, প্রমাণ অবস্থা মানে কি? তাপমাত্রা 25°C, চাপ 1 atm এবং কি ঘনমাত্রা 1 মোলার। ভাইয়া এই প্রমাণ অবস্থা কিন্তু আদর্শ গ্যাসের প্রমাণ অবস্থা না, তোমাদের আমি বারবার বলতেছি। এই প্রমাণ অবস্থা আদর্শ গ্যাসের প্রমাণ অবস্থা না। তোমরা যখন এই অঙ্কগুলা করতে যাবা তখন প্রমাণ অবস্থা তোমরা 0°C বসাই দিবা। ঠিক আছে, তো এই দুর্ঘটনা ঘটানোর কোনো দরকার নাই ভাইয়া। ঠিক আছে, এই দুর্ঘটনা ভুলেও ঘটাবে না। তো প্রমাণ জারণ বিভবকে আমরা কি বলতো ভাইয়া, এই ই অক্স দিয়েও প্রকাশ করতে পারি। ঠিক আছে, ই অক্স দিয়ে প্রকাশ করব, যেহেতু এটা প্রমাণ অবস্থা। তো প্রমাণ অবস্থার জন্য আমরা উপরে একটা আন্ডা দিয়ে দিব। ঠিক আছে, প্রমাণ অবস্থা বোঝানোর জন্য উপরে কি বসাই দিব? একটা আন্ডা বসাই দিব। একই ভাবে বলো তো ভাইয়া, প্রমাণ বিজারণ বিভবকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? এই, কি দিয়ে প্রকাশ করতে পারি বলো? ভাইয়া উপরে ওই যে গোল দিয়া। আচ্ছা, ই নট, এটারে কি বলা হয়? নট। তোমরা পড়ছো না? এটাকে যদি হয় এ, এটাকে এ নট, ভাইয়া। এরকম পড়ছো না? কি ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, এটারে বলা হয় এ নট। তারপরে তোমরা এ বারও পড়ছো, তাই না? এরকম অনেক জিনিসপত্র পড়ছো। তো এটাকে বলা হয় এ নট, বা এটা হচ্ছে ই নট। ঠিক আছে, ই নট অক্স। তাহলে আমরা প্রমাণ বিজারণ বিভবকে কি বলতো ভাইয়া? ই রেড দিব, ঠিক আছে, বাট উপরে কি দিয়ে দিব? একটা নট দিয়ে দিব। ঠিক আছে, ই নট রিডাকশন। ঠিক আছে, তো কপারের প্রমাণ তড়িৎদ্বার বিভব যেটা, এটা 0.34 ভোল্ট। ঠিক আছে, কিন্তু এটা কোন ধরনের বিভব জানো ভাইয়া? এটা হচ্ছে বিজারণ বিভব। কপার মেইনলি কি হয় বলতো ভাইয়া? কপার, তুমি যদি, আমি শুরুতেই বলছিলাম, আমরা যে প্রমাণ তড়িৎদ্বার বিভব হিসাব করি, এটা কার সাপেক্ষে হিসাব করি? হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে হিসাব করি না? তো যখন হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে কপার তড়িৎদ্বারের আমরা তুলনা করি, দেখা যায় যে ভাইয়া হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে কপার কি হিসেবে কাজ করে? ক্যাথোড হিসেবে কাজ করে। যদি ক্যাথোড হিসেবে কাজ করে, অবশ্যই কপারে কোন ধরনের বিক্রিয়া ঘটবে? বিজারণ বিক্রিয়া ঘটবে। তাহলে কপারের জন্য আমরা যে তড়িৎদ্বার বিভবটা পাবো, নরমালি সেটা কি হবে? বিজারণ বিভব হবে। তো কপারের যে প্রমাণ তড়িৎদ্বার বিভব, সেটাই মূলত কি বলতো ভাইয়া? কপারের কি বলতো ভাইয়া? ই নট রেড বিজারণ বিভব। বিজারণ বিভব, যেটা কত বলতো ভাইয়া? 0.34 ভোল্ট। তো কপারের প্রমাণ বিজারণ বিভব যদি হয় 0.34 ভোল্ট, কেউ কি আমাকে বলতে পারবা কপারের প্রমাণ জারণ বিভব কত হবে? ভাইয়া মাইনাস মাইনাস 0.34 ভোল্ট। তার মানে কপারের যে জারণ বিক্রিয়া, এটা কি বলতো ভাই? একটা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া না? এই অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া না নরমালি? জি ভাইয়া। নরমালি অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, যদি তুমি হাইড্রোজেনের সাপেক্ষে করো আর কি। অবশ্যই তুমি যতগুলাই বিভব মাপো না কেন, সবই হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে মাপা। তো এই নির্দেশক তড়িৎদ্বার নিয়ে আমরা অনেক পড়াশোনা করব। তাহলে বলো তো ভাইয়া, এই যে প্রমাণ তড়িৎদ্বার বিভব, ঠিক আছে, তড়িৎদ্বার বিভব, জারণ বিভব, মানে প্রমাণ জারণ বিভব, বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব, এই টার্মগুলোর সাথে কি তোমরা পরিচিত হইছো? পরবর্তীতে আমি যদি এই টার্মগুলা ইউজ করি, তোমরা কি বলবা ভাইয়া এগুলা কোত্থেকে আসছে? এই বলবা? না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, না বললেই ভাই ভালো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, করে ফেলো। ভাইয়া একই সেলের ক্ষেত্রে দুইটা যে তড়িৎদ্বার থাকে, এদের জারণ বিভবের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? সম্পর্ক বলতে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। দুইটা মিলে যে সেল গঠন করে, সেলের টোটাল যে তড়িৎচালক বল বা টোটাল যে বিভব পার্থক্য, ওইটাতে তো সম্পর্ক থাকবেই। বাট একটার সাথে আরেকটার সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? কারণ হচ্ছে দুইটাই আমরা মাপতেছি কার সাপেক্ষে? হাইড্রোজেনের সাপেক্ষে। বুঝতে পারছো কাহিনী? হুম, জি ভাইয়া। হ্যাঁ, দুইটাই কিন্তু আমরা হাইড্রোজেন জি ভাই সাপেক্ষে। বুঝছি। ওকে ওকে, দুইটাই কিন্তু আমরা হাইড্রোজেনের সাপেক্ষে মাপতেছি। এবং হাইড্রোজেন, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের যে তড়িৎদ্বার বিভব, সেটা কত? 0। এগুলা নিয়ে আমরা আরো অনেক আলোচনা করব, ঠিক আছে? আমার এগুলা নিয়ে আলোচনা করতে অনেক ভালো লাগে পার্সোনালি। ভাই তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে মাপা আর জিরো সাপেক্ষে মাপা তো একই কথা। হ্যাঁ, মাপি আসলে হাইড্রোজেনের সাপেক্ষেই তো, জিরোর সাপেক্ষে কেমনে মাপবো? তুমি কোন তড়িৎদ্বার বানাইতে পারবা যেটা তড়িৎদ্বার বিভব 0? তাহলে তো বিক্রিয়াই ঘটবে না। জি ভাইয়া। তো এই জন্য হাইড্রোজেনটা 0 ধরা হয়। মমতাজের গান বানাই দিছে কে জানি? মমতাজের গান লাগাইছে। আমার এত বিরক্ত লাগে বুঝছো? মনে করো পাশের বাসায় গান চালাবে, ঠিক আছে, অনুষ্ঠান, এটা পুরো এলাকারে শোনানোর তো কোনো দরকার নেই। দরকার আছে বলো তো? সবার তো শুনতে নাও ইচ্ছা করতে পারে। মনে করো তুমি অনেক ভাইয়া খুশি আছো। এখন আমি আনমিউট করলে শোনা যাবে হয়তো, বক্স বাজতেছে পাশে। হ্যাঁ, আমি বুঝি না আসলে, এই জিনিসটা বুঝি না ভাই। সবার তো মুড সেম নাও থাকতে পারে। মনে করো তুমি অনেক খুশি আছো, তোমার এখন উন্মাদের মতো নাচতে ইচ্ছা করতেছে গান বাজায় বাজায়, তুমি নাচো। আমাদের যে সাউন্ড বক্স গুলো আছে, এগুলো রুমের মধ্যে
কম্বাইন করা যায়। বিয়ের অনুষ্ঠানে একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে যাতে সাউন্ড বক্সের সাউন্ড না যায়, এটার জন্য কি করা যায়, একটা নিয়ম করা যায়, অবশ্যই করা যায়। ঠিক আছে, তোমার সাউন্ড কত দূর যাবে, তোমার তো পুরো এলাকারে শোনানোর দরকার নেই, তাই না ভাইয়া? আমার পরের দিন পরীক্ষা থাকতে পারে, আমার মাথা ব্যথা থাকতে পারে, ঠিক আছে, আমার ঘুমাইতে ইচ্ছা করতে পারে। তো এই জিনিসটা কবে চেঞ্জ হবে আমি আসলে জানি না, ঠিক আছে? কবে চেঞ্জ হবে আমি ভাই জানি না। এটা আমার খুবই শোনানোর জন্য ইচ্ছা। ইচ্ছা করে আনা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ইচ্ছা করেই তো করে। ইচ্ছা করে না করলে তো আমি বলতাম না। তারা মনে করে পুরো এলাকারে শুনাইলে আমাদের সম্মান অনেক বেড়ে যাবে। ঘন্টা সম্মান কি এইসব জিনিসের উপর ডিপেন্ড করে রে ভাই? সম্মান ডিপেন্ড করবে তোমার হিউম্যান বিহেভিয়ার উপরে, ঠিক আছে? তোমার বিহেভিয়ার কেমন, তুমি মানুষকে কিভাবে হ্যান্ডেল করতেছো, ঠিক আছে, তুমি মানুষটা কেমন, এইসবের উপরে সম্মান ডিপেন্ড করবে। তুমি উন্মাদের মতো ওই মুরাদ চাকরা উন্মাদের মতো বিহেভ করবা, তো তো তোমার তো উন্মাদই বলবে, তাই না? ভাইয়া কালকে এই যে বাইরাম। ছাইড়া দিছে, আবার সাউন্ড আবার ছেড়ে দিছে, মানে এত বিরক্ত লাগে। আমারও কিন্তু কালকে পরীক্ষা আছে, ঠিক আছে, আমারও কিন্তু কালকে পরীক্ষা আছে, দেখা যাবে যে পড়া লাগতেছে, তখন যদি এসব শুনি আমার তো লাইট খেতে ইচ্ছে করবে। মানে জিনিসটা খুব খারাপ। আমার ইন্টারে জানো, আমার ইন্টারে খুব ব্যাড একটা হ্যাবিট ছিল। আমি সন্ধ্যাবেলায় পড়াশোনা শুরু করতাম, করতেই থাকতাম রাতে যতক্ষণ না পর্যন্ত ঘুম আসতো। তো ওই সময় আমার রুমে যে কেউ টু ও শব্দ করতাম, ঠিক আছে, আমি চেতে যেতাম, এই কাজ করছিস কেন? তো সবাই আমার অ্যাভয়েড করতো, ঠিক আছে, যে না এই এখন ও পড়াশোনা করতেছে, কিছু করা যাবে না, ঠিক আছে। ইভেন আমার বড় ভাই আমাকে, মনে করো কোনো একটা জিনিস আনার দরকার, বড় ভাইরা নর্মালি কি করে ছোট ভাইরা পাঠায়, যা যা যা। আমার বড় ভাই আমার এটাও বলতো না যে যা এটা নিয়ে আয়, ঠিক আছে, ওকে। নামাজ পড়ার সময় যখন ওই এশারের নামাজ পড়তে যেতাম তখন বলেই তো যে এই জিনিসটা লাগবে নিয়ে আসি সমস্যা নেই। ঠিক আছে, পড়ার সময় কিন্তু বলতো না, বা আমরাও কিন্তু বলি না যে পড়ার সময় কেউ একজন পড়তেছে তো এটা যে নিয়ে আয়, ঠিক আছে। কারণ ভাই একজন একটা কাজ করতেছে, তখন যদি তুমি একটা বাধা বা বিঘ্নের সৃষ্টি করো, ঠিক আছে, মনে করো ছেলের কালকে পরীক্ষা, ছেলের ক্লাস আছে, ক্লাস বাদ দিয়ে তুমি পাঠাবা হচ্ছে বিয়েতে, ঠিক আছে, যে না আমার আত্মীয়ের বিয়ে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তুমি পড়াশোনা বাদ দিয়ে বিয়ে খাইতেই হবে, ঠিক আছে, আবার তুমি এক্সপেক্ট করবা তোমার ছেলে মেয়ে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার। ভাই রে ভাই, ভাই রে ভাই, এরকম এক্সপেকটেশনের তো দরকার নাই। তুমি যদি কোনো এক্সপেক্ট করো, কোনো কিছু এক্সপেক্ট করো, সেই অনুসারে সার্ভিস দাও, সেই অনুসারে গাইডলাইন দাও, ঠিক আছে। সবকিছু একসাথে তো হয় না, প্রত্যেকটা মানুষ মানুষই, মানুষের একটা লিমিটেশন থাকে, ঠিক আছে। তুমি যদি পড়াশোনা করো, পড়াশোনার জন্য ইনাফ স্কোপ, ইনাফ টাইম, ইনাফ সবকিছু তোমার দরকার, ঠিক আছে। তো সবকিছু আসলে মেনটেন করা লাগে। তো কোষের তড়িৎ চালক শক্তি গণনা নিয়ে আমরা কাজ করব। যে দেখো ভাইয়া, আমরা যে পাচ্ছি ইলেকট্রিসিটি পাচ্ছি, অবশ্যই বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে একটা তড়িৎ রাসায়নিক কোষে, নইলে তো আমরা ইলেকট্রিসিটি পাইতাম না, পাইতাম কি বলতো? তাহলে না ভাইয়া। যেই বিভব পার্থক্যটা পাইছি, ওই বিভব পার্থক্যটা আমরা কিভাবে বের করব সেটা চলো আমরা একটু দেখি। তার জন্য চলো আমরা আবার আরেকটা ইলেকট্রিক সেল আঁকায় ফেলি, ঠিক আছে। মনে করো আমরা একটা ডেনিয়েল ডেনিয়েল সেলই আঁকাই। এই গার্জিয়ানরা শুনে আমার কথা, আমি যে ক্লাসে এই কথাগুলো বলছি, কোনো গার্জিয়ান শুনছে? না শুনলে শুনে, হয় এরকম হয়, ঠিক আছে, এরকম হয়। সবসময় যে স্টুডেন্টেরই দোষ থাকে এরকম না, গার্জিয়ানেরও মাঝে মাঝে দোষ থাকে, ঠিক আছে। লা 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 লা, তো তো ঠো ঠো ঠো। আচ্ছা, তো দেখো, আমাদের কাছে একটা তড়িৎ কোষ আছে। এখানে তড়িৎ কোষে উম, এখানে আমরা দ্রবণ দিলাম হচ্ছে জিঙ্ক সালফেটের, এবং এখানে এই তড়িৎদ্বারটা ইউজ করলাম জিঙ্কের। এখানে আমরা কপার সালফেট ইউজ করলাম, এবং কপার সালফেটের দ্রবণে আমরা কপারকে তড়িৎদ্বার হিসেবে ইউজ করলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। খুব মনোযোগ দিয়ে শুনবা, আমরা আস্তে আস্তে ডিপে ঢুকবো, এবং এতটা ডিপে ঢুকে যাব যে আসলে বলার বাইরে ডিপ আর কি। তো এখানে আমরা জিঙ্ক সালফেটের দ্রবণ দিলাম, এবং তড়িৎদ্বার হিসেবে ইউজ করলাম কাকে? জিঙ্ককে। এবং এখানে আমরা কপার সালফেটের দ্রবণ দিলাম, এবং তড়িৎদ্বার হিসেবে ইউজ করলাম কাকে? কপারকে। তারপরে আমরা যদি এখানে কি বলতো ভাইয়া, একটা ভোল্ট মিটার দিয়ে দিই, ঠিক আছে, এখানে যদি আমরা একটা ভোল্ট মিটার দিয়ে দিই, তাহলে আমরা কি দেখবো? এখানে বিভব পার্থক্য একটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে। বা আমরা যদি এখানে লাইট জ্বালাই দিই, মানে একটা লাইট বাল্ব কানেক্ট করে দিই, দেখবো হচ্ছে বাল্বটা টিপ করে জ্বলে উঠছে, তাই না? তো অবশ্যই কি বলতো ভাই, এর মধ্যে কি আছে? একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিভব পার্থক্য, বা এটাকে আমরা তড়িৎ চালক শক্তিও বলি, তোমরা ফিজিক্সে পড়ছো। তো এই বিভব পার্থক্যটা মাপা, এটা হচ্ছে কি আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। তো প্রথমে আমরা প্রমাণ অবস্থায় কনসিডার করি।
ঠিক আছে, প্রমাণ অবস্থায় কনসিডার করি। প্রমাণ অবস্থা কনসিডার না করলেও আসলে সমস্যা হবে না, তো আমরা প্রমাণ অবস্থায় কনসিডার করি। দেখো তো ভাইয়া, এখানে যে বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে কয়টা জায়গায়? মনে করো এখানে লবণ সেতু থাকতেও পারে, নাও পারে, ঠিক আছে, লবণ সেতু থাকতেও পারে, থাকতে পারে। ভাইয়া আপনি যখন গুনগুন করে গান বলেন আমার আম্মু তখনই রুমে বেশি আসে। আচ্ছা ঠিক আছে, ভাবে মেয়ে কি না কি করে, পড়াশোনা করে নাকি কি করে, এটা ভাবে, এজন্য আসে। আসলে পড়াশোনা করতে পাঠাইছি না গান শুনতে পাঠাইছি, এজন্য আসে। আচ্ছা, তো দেখো এখানে যে বিভব পার্থক্য সৃষ্টি হইতেছে, বিভব পার্থক্য সৃষ্টি হইতেছে কয়টা জায়গায় বলো তো ভাইয়া? এই যে এখানে একটা তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হইতেছে, আর এখানে একটা তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হইতেছে। আর কোথাও কি তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হইতেছে? হইতেছে না। আমরা তরল সন্ধি বিভব দেখছিলাম যে এখানে যদি লবণ সেতু থাকে, লবণ সেতুতে কি হবে, দুই সাইডে দুইটা তরল সন্ধি বিভব সৃষ্টি হবে। এই যে দুইটা কি একটা আরেকটার সাথে কাটাকাটি যাবে, ওভারঅল কি হবে বলো তো ভাইয়া? তাদের যে যোগফল সেটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে আমাদের যে এখানে তড়িৎদ্বার বিভব সৃষ্টি হইতেছে, সৃষ্টি হইতেছে কয় জায়গায়? দুই কয় জায়গায় জায়গায়। বলো তো ভাইয়া? দুই জায়গায়। দুই জায়গায়। একটা হচ্ছে কি বলতো ভাইয়া, অ্যানোড তড়িৎদ্বারের তড়িৎদ্বার বিভব, আর একটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বারের তড়িৎদ্বার বিভব। আমরা যদি এই দুইটা তড়িৎদ্বারের সন্নিবেশটা বের করতে পারি, ঠিক আছে, টোটাল তুল্য বিভবটা বের করতে পারি, তাহলে আমরা টোটাল কোষের যে তড়িৎচালক শক্তি বা বিভব পার্থক্য সেটা বের করে ফেলতে পারবো না? বের করে ফেলতে পারবো না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমাদের আমাদের হচ্ছে উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে দুই জায়গায় ভোল্টেজের ড্রপ হইতেছে, টোটাল ভোল্টেজ ড্রপটা বের করা। এখন চলো তো ভাইয়া, যখন আমরা দেখি যে এটা মনে করো অ্যানোড, অ্যানোডে কি ঘটনা ঘটে? অ্যানোড তড়িৎদ্বার থেকে জিঙ্ক 2+ আয়ন কোথায় যায়? দ্রবণে। দ্রবণে যায়। তার মানে কি পজিটিভ আয়ন উপর থেকে নিচে যাচ্ছে, পজিটিভ আয়ন যাওয়া মানে কি ইলেকট্রিসিটি যাওয়া, ইলেকট্রিসিটি কি বলতো ভাইয়া? তড়িৎদ্বার থেকে নিচে যাচ্ছে। তার মানে এই তড়িৎদ্বারের ক্ষেত্রে পজিটিভ প্রান্ত কোনটা? এটা হ্যাঁ, না? তড়িৎদ্বার। তড়িৎদ্বার হচ্ছে পজিটিভ প্রান্ত। তার মানে ওই যে আমরা যদি এভাবে হিসাব করি, তাহলে এই সাইডে আছে হচ্ছে পজিটিভ, এই সাইডে কি আছে? নেগেটিভ আছে। এরকম একটা আঁকাইতে পারি না? এটা হচ্ছে কি দ্রবণ, এটা হচ্ছে কি তড়িৎদ্বার। আঁকাইতে পারি না বলো তো ভাইয়া? আর এটা কি বলতো ভাইয়া? ভোল্টেজ ড্রপ। জি ভাইয়া। এখানে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে আমরা কি বলতে পারি? জিঙ্কের প্রমাণ জারণ বিভব বলতে পারি না? বলতে পারি না? জি জি ভাইয়া। ভাইয়া। যেহেতু আমরা প্রমাণ অবস্থায় মাপতেছি, প্রমাণ অবস্থায় না মাপলে আমরা কি পাবো বলতো ভাইয়া? অপ্রমাণ অবস্থাটা পাবো, ঠিক আছে। অপ্রমাণ অবস্থায় যদি তোমরা মাপো সেক্ষেত্রে অবশ্যই ই অক্স যেটা সেটা পাবা। যেহেতু আমরা প্রমাণ অবস্থায় মাপতেছি সেক্ষেত্রে কি হবে? ই নট অক্স হবে, ঠিক আছে। এবং অপ্রমাণ অবস্থায় দেখবা ওই জিনিসপত্র চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের নার্নস্টের সূত্র যেটা সেটা আনা লাগে। তো অপ্রমাণ অবস্থা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো, ঠিক আছে। কতটুকু চেঞ্জ হয় প্রমাণ অবস্থা থেকে? হালকা স্লাইট চেঞ্জ হয়, খুব বেশি চেঞ্জ আসলে হয় না, ঠিক আছে। তো দেখো ভাইয়া, এখানে আমরা কি পেলাম? জিঙ্কের তড়িৎদ্বার বিভব পেলাম, যেটা কি এই সাইডে নেগেটিভ, উপরের দিকে কি পজিটিভ। তো গেল 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 গেল, এখানে দেখো তো ভাইয়া, পজিটিভ আয়ন কোন দিক থেকে কোন দিকে যায়? নিচ থেকে উপরের দিকে যায় না পজিটিভ আয়ন ভাইয়া? জি ভাইয়া। তার মানে নিচ থেকে উপরের দিকে যায়। তার মানে কি বলতো ভাইয়া, শুরু যখন আসে নিচ থেকে যদি উপরের দিকে যায়, তার মানে ইলেকট্রিসিটি কি নিচের থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে উপরেরটা কি নেগেটিভ, নিচের দিকটা পজিটিভ না? জি ভাইয়া। জি তাহলে ভাইয়া। এভাবে যাইতে যাইতে শুরুতে কোনটা পাবে? নেগেটিভ পাবে না পজিটিভ পাবে? নেগেটিভ পাবে না শুরুতে? তারপরে কি জি পাবে? ভাইয়া। পজিটিভ। পজিটিভ। তাহলে এখানে যে তড়িৎদ্বার বিভবটা পাইছি সেটা কি? ই নট রিডাকশন না? জি এই ভাইয়া। রিডাকশন না? তাহলে অ্যানোডের জারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব। দেখো তো ভাই, এখানে আমরা দুইটা ভোল্টেজ ড্রপ পাইছি। ভোল্টেজ ড্রপ দুইটা কি শ্রেণীতে আছে না কি ইয়েতে আছে? ইয়েতে সমান্তরালে আছে বলো? শ্রেণীতে। শ্রেণীতে আছে। তাহলে টোটাল তড়িৎদ্বার বিভব যদি আমি ইয়ে করি যে ইনট সেল প্রমাণ অবস্থায় টোটাল সেলের তড়িৎদ্বার বিভব, তাহলে এই দুইটার সমান মানে তুল্য যে বিভবটা সেটা কত হবে বলতো ভাইয়া? শ্রেণীতে থাকলে কি হয়? যোগ হয়। যোগ হয়। তাহলে ই নট অক্স প্লাস ই নট রেড হবে না? রেড হবে না? জি ভাইয়া। জি তাহলে ভাইয়া। কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষের প্রমাণ অবস্থায় যে তড়িৎ চালক শক্তি সেটা কি হবে? অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভবের যোগফল হবে না? জি হুম? ভাইয়া। এই জিনিসটা বুঝতে পারছো ভাইয়া? হা হা হা, এটা জি বুঝতে ভাইয়া। পারলে খেলা শেষ। এটা বুঝতে পারলে খেলা শেষ। যোগ কি হবে বলতো ভাইয়া? ক্যাথোডের বিজারণ বিভব। তো এইটাকে আমরা অনেক ভাবে লিখতে পারি। এটাকে বিশ্বাস করে আমরা অনেক ভাবে লিখতে পারি, ঠিক আছে। ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব।
তো এটা তো অবশ্যই আমাদের কি হবে, এটাই হবে আমাদের টোটাল কোষের যে ইনর্ট সেল সেটা। তার মানে প্রমাণ অবস্থায় যদি আমরা কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎদ্বার মানে তড়িৎ চালক শক্তি বা বিভব পার্থক্য বের করতে চাই, বিভব পার্থক্য কি হবে বলতো ভাইয়া? প্রমাণ অবস্থায় যদি বের করতে চাই তাহলে অ্যানোডের প্রমাণ জারণ বিভবকে আমরা কি করব, ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভবের সাথে যোগ করে দিব। ঠিক আছে, অ্যানোডের প্রমাণ জারণ বিভবের সাথে আমরা কি করব, ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব যেটা সেটা যোগ করে দিব। তাইলেই হয়ে যাবে না বলতো ভাইয়া? এই তাইলেই হয়ে যাবে, জি ভাইয়া। হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, ইনট সেল ইজ ইকুয়াল টু কত, ইনট সেল ইজ ইকুয়াল টু ইনট অক্স প্লাস পি ইনট রেড, তাই না? এই ইনট অক্স যেটা এটা কার, অ্যানোডের, তাই না? আর ইনট রেড এটা কার বলো তো ভাইয়া? ক্যাথোডের। ক্যাথোডের। এখন দেখো এই জিনিসটাকে আমরা অনেক ভাবে লিখতে পারি। দেখো তো ভাইয়া, অ্যানোডের জারণ বিভব, অ্যানোডে যে প্রমাণ জারণ বিভব পাই ওইটা কার সমান হয় বলো তো ভাইয়া? বিজারণ বিভবের সমান হয় না? কিন্তু চিহ্ন জি কি হয়, ভাইয়া। চিহ্ন কিন্তু চিহ্ন উল্টা হয়, মানে মাইনাস বিপরীত হয়ে হয়। যায়। আবার ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব যেটা সেটা কি ক্যাথোডের জারণ বিভবের সমান হবে না? কিন্তু চিহ্ন কি হবে, বিপরীত হবে। বিপরীত হবে। তাহলে চলো আমরা ওই চিহ্ন উল্টা উল্টায় কয়ভাবে আমরা প্রকাশ করতে পারি সেটা লিখে ফেলি। প্রথমে আমরা ক্যাথোডেরটা চেঞ্জ করি। তাহলে অ্যানোডের লিখে ফেলো আমার সাথে সাথে, ঠিক আছে? অ্যানোডের প্রমাণ জারণ বিভব, ঠিক আছে? ক্যাথোডের, এই যে ক্যাথোডের আমরা প্রমাণ বিজারণ বিভব লিখছি, এখানে যদি আমরা ক্যাথোডের প্রমাণ জারণ বিভব লিখতে চাই বলো তো ভাইয়া চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস। মাইনাস হয়ে যাবে। এই লাইনটা কি বুঝতে পারছো? তার মানে তুমি অ্যানোড এবং ক্যাথোডের শুধুমাত্র জারণ বিভব যদি জানো সেক্ষেত্রেও তুমি কিন্তু ইনট সেল যেটা সেটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, শুধুমাত্র দুইটার যদি তুমি জারণ বিভবের মান জানো সেক্ষেত্রেও তুমি কি করতে পারবা বলো তো ভাইয়া? টোটাল বিভব পার্থক্য যেটা সেটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো তো ভাইয়া, আমরা যদি আবার অ্যানোডেরটা চেঞ্জ করি তাহলে অ্যানোডের যে প্রমাণ জারণ বিভব সেটাকে যদি আমরা অ্যানোডের প্রমাণ বিজারণ বিভব লিখতে চাই তাহলে সেটা কি হবে বলো তো ভাইয়া? সেম থাকবে না? কিন্তু চিহ্ন কি হয়ে যাবে? মাইনাস হবে। মাইনাস। তাহলে অ্যানোডের প্রমাণ বিজারণ বিভব, বিজারণ বিভব। হ্যাঁ, প্রমাণ বিজারণ বিভব। ঠিক আছে, আর কি ক্যাথোডেরটা আমরা সেম রাখলাম, ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব রাখলাম। তার মানে অ্যানোড এবং ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভবও যদি আমরা জানি সেক্ষেত্রেও কি বলতো ভাইয়া, প্রমাণ অবস্থায় কোনো একটা কোষের তড়িৎ রাসায়নিক কোষের যে প্রমাণ তড়িৎ চালক শক্তি সেটা আমরা বের করে ফেলতে পারবো না? জি এই ভাইয়া। পারবো না? তাহলে এই তিনটা সূত্র দিয়ে আমরা কি বের করতে পারি বলতো ভাইয়া? ইনট সেল বের করতে পারি। তোমাদের জন্য আমার অ্যাডভাইস, প্লিজ ভাইয়া তিনটা মনে রাখার দরকার নেই, যে কোনো একটা মনে রাখো। ঠিক আছে, তিনটা মনে রাখতে গেলে গোলাবা। আমি যেটা করতাম আমি জারণ বিভব দিয়ে করতাম, 2 নাম্বারটা মনে রাখতাম। বইতে 3 নাম্বারটা দিয়ে মনে রাখাইছে, মানে বইতে 3 নাম্বারটা দিয়ে ম্যাথ করাইছে। তো আমার জারণটা একটু পছন্দ হইতো, তো আমি 2 নাম্বারটা দিয়ে ম্যাথ গুলা করতাম, যে অ্যানোডের প্রমাণ জারণ বিভবকে আমি ক্যাথোডের প্রমাণ জারণ বিভব দিয়ে বিয়োগ করতাম। ঠিক আছে, তো তিনটার যে কোনো একটা মনে রাখো ভাইয়া, তিনটা মনে রাখার কোনো দরকার নাই প্লিজ, আমি সাজেস্ট করি তিনটা মনে রাখার একদমই দরকার নাই প্লিজ। একটা মনে রাখলে বাকি দুইটা এমনিতেই মনে চলে আসবে। ঠিক আছে, একটা মনে থাকলে বাকি দুইটা এমনিতেই মনে চলে আসবে, তিনটা একসাথে মনে রাখতে গেলে গোলাবা। ঠিক আছে, গোলাবা। ঠিক আছে, যেকোনো একটা মনে রাখো, যে অ্যানোডের প্রমাণ জারণ বিভব থেকে যদি আমি ক্যাথোডের প্রমাণ জারণ বিভব বিয়োগ করি তাহলে আমি কি কোষের যে টোটাল তড়িৎ চালক শক্তি আছে সেটা আমি বের করে ফেলতে পারি। কোন অবস্থায়? প্রমাণ অবস্থায়। ঠিক আছে, প্রমাণ অবস্থায়। আর অপ্রমাণ অবস্থায় যদি আমি বের করতে চাই তাহলে কি আমার অপ্রমাণ অবস্থায় কি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা তড়িৎদ্বার বিভব বের করা লাগবে, যেটা কি আমরা বের করতে পারবো? আমরা কিন্তু পারবো না। ঠিক আছে, কারণ কত তাপমাত্রায় কি হবে সেটা কিন্তু আলাদা আলাদা চেঞ্জ হবে। হ্যাঁ ভাইয়া বলো, ভাইয়া বলো, কারো কোনো প্রশ্ন? বলো রে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া বর্তনীর ক্ষেত্রে যে ওই যে আপনি যে রিডক্স আর একটা অক্সিডেশন দিচ্ছেন, এই ক্ষেত্রে ভাইয়া কোন পাত্রে আর কি মানে ধনাত্মক নাকি ঋণাত্মক এটা বুঝতেছি না। কোন প্রান্তে মানে এখানে কোন প্রান্ত ধনাত্মক হবে ভাইয়া? পজিটিভ আয়ন যেদিকে যায়, পজিটিভ আয়ন যেদিকে যায় সেদিকে কে যায়? ইলেকট্রিসিটি যায় না? জি ভাইয়া। পজিটিভ আয়ন যেদিকে যায় সেদিকে ইলেকট্রিসিটি যায়। তাহলে পজিটিভ আয়ন বা ইলেকট্রিসিটি কোন দিক থেকে কোন দিকে যাবে? ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে যাবে না? জি ভাইয়া। ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে যাবে। তাহলে এই যে এই পাশে ধনাত্মক প্রান্ত কোনটা? বাইরের দিকটা।
আর ঋণাত্মক প্রান্ত কোনটা? নিচের দিকটা। তাহলে এটা যদি ঋণাত্মক প্রান্ত হয় তাহলে উপরের দিকটা কি হবে? ধনাত্মক প্রান্ত। তাহলে এই ধনাত্মক প্রান্তে যাইলো ফার্স্টে কোনটা পাবে? ঋণাত্মক প্রান্ত। পরে আবার কি? ধনাত্মক প্রান্ত। ঋণাত্মক। বুঝছো? এটা বুঝছো ঠিক আছে। এবার? তো এটা মাথায় জি রাখবা ভাই। যে ইলেকট্রিসিটি পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যায় সবসময়। ঠিক আছে? ভাইয়া প্রশ্নে কি এই জারণ বিভব আর বিজারণ বিভব দেওয়া থাকবে? আমি এটা বলতে প্রমাণ চাইছিলাম। জারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব নরমালি দেওয়া থাকে। ঠিক আছে? নরমালি সব প্রশ্নে দেওয়া থাকে। আমি আজ পর্যন্ত কোনো প্রশ্ন দেখি নাই যেখানে প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব দেয়া নাই। ঠিক আছে? তারপরেও কিছু তোমার এমনিই মনে থাকে, বুঝছো? অঙ্ক করতে করতে দুইটা জিনিস তোমার মনেই থাকবে। জিঙ্কের হচ্ছে 0.76, কপারের -0.34 ভোল্ট। ঠিক আছে? এগুলো তোমার মনে থাকে, কেন জানি মনে থাকে। ঠিক আছে? বুঝতে পারছি কেন? ভাইয়া। ঠিক আছে? তো এগুলা নিয়ে আমরা আলোচনা করব, অনেক ম্যাথ করব। ঠিক আছে? এটা নিয়ে আমরা অনেক ম্যাথ না, কয়েকটা টাইপের ম্যাথ করব। কিছু সমস্যায় তোমাদের বিক্রিয়া গুণাঙ্ক, রিঅ্যাকশন কোশেন্ট পড়াইছিলাম তোমাদের অনেক আগে। রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক সাম্যাবস্থায় মনে আছে তোমাদের? রিঅ্যাকশন কোশেন্ট এই টাইপের একটা টপিক পড়াইছিলাম। জি ভাইয়া। মনে আছে? জি ভাই মনে আছে। মনে থাকলে আলহামদুলিল্লাহ। মনে থাকলে আলহামদুলিল্লাহ, ওইটা আমাদের লাগবে। ঠিক আছে? এবং রিঅ্যাকশন কোশেন্টের অনেকগুলা চেহারা দেখবা। অনেকগুলা চেহারা দেখবা। ঠিক আছে? আচ্ছা, ওই যে এইটা তো মনে আছে নাকি যে বিশুদ্ধ কঠিন এবং বিশুদ্ধ তরলের যে সক্রিয় ভর সেটা 1 হয় সব সময়। এটা মনে আছে তো নাকি? এটা জি মনে ভাইয়া আছে? মনে আছে। এটা মনে না থাকলে ঝামেলা আছে। ঠিক আছে? তাহলে লিখে ফেলো জি ভাইয়া। অর্ধকোষ। লিখে ফেলো অর্ধকোষ। এখন আমরা থিওরিটিক্যাল অনেক কিছু করছি। এখন আমরা আহ, এমন কিছু জিনিস শিখবো, আমরা যা শিখবো কাকে কিভাবে আমরা প্রকাশ করব। আমরা যে বিভিন্ন ধরনের সেল নিয়ে কাজ করব, এই সেলগুলোকে আমি কিভাবে প্রকাশ করব বা কিভাবে এগুলাকে আমরা বাইরে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এই উপস্থাপনগুলো নিয়ে আমরা আজকে পড়াশোনা করবো। ঠিক আছে? মানে টোটালি থিওরি, টোটালি থিওরি। তো লিখে ফেলো অর্ধকোষ। ভাইয়া কোষ বিভব আর তড়িৎচালক বিভব কি এক জিনিসই? হ্যাঁ, টোটাল কোষ বিভব এবং টোটাল তড়িৎচালক বিভব একই জিনিস। ঠিক আছে? সেম। তড়িৎচালক শক্তি বলা হয় আর কোষ বিভব বলা হয়। ঠিক আছে? সেম জিনিস। আর ফিজিক্সের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। ফিজিক্সের ক্ষেত্রে আমরা আহ, ওই যে ভিতরে কি যেন একটা রোধ আছে না, অভ্যন্তরীণ রোধ, ওই অভ্যন্তরীণ জিনিস। রোধ, জি। হ্যাঁ হ্যাঁ, অভ্যন্তরীণ রোধের ভেজাল টেজাল আছে। তো এগুলা কেমিস্ট্রি এত কমপ্লেক্স করে না। ঠিক আছে? কেমিস্ট্রির দরকার নেই এত কমপ্লেক্স করার। কেমিস্ট্রি ইজি জিনিস। তারপরেও পোলাপান কেমিস্ট্রির ম্যাথ পারে না রে ভাই। তারপরেও পোলাপান ফিজিক্সের ম্যাথ ঠিকই পারে, কেমিস্ট্রির ম্যাথ পারে। যদিও কেমিস্ট্রি সহজভাবে ইয়ে করে, সহজ সহজ ম্যাথ দেয়। তারপরে তাহলে লিখে ফেলো অর্ধকোষ। দেখো আমাদের যে তড়িৎ রাসায়নিক কোষগুলা দেখছিলাম, ওই কোষগুলা নরমালি আমরা দেখছি দুইটা কোষের সমন্বয়ে গঠিত। একটা কি অ্যানোড মানে একটা অংশ হচ্ছে অ্যানোড, আরেকটা অংশে কি ক্যাথোড চুবানো থাকে। একটা অংশে জারণ বিক্রিয়া ঘটে, আরেকটা অংশে কি ঘটে? বিজারণ বিক্রিয়া ঘটে। তো এইভাবে দুইটা আলাদা আলাদা কোষের সমন্বয়ে কি হয়? টোটাল একটা সেল গঠিত হয় না? বলো তো ভাইয়া, এই এতক্ষণ জি পর্যন্ত। ভাইয়া। তো এই যে দেখো, এখানে আমরা একটা কোষ দেখলাম, এখানে আরেকটা কোষ দেখলাম, দুইটা মিলে কি বলো তো ভাইয়া? টোটাল একটা কি? টোটাল একটা তড়িৎ রাসায়নিক কোষ গঠন করছে আর কি। তো এই যে আমি কোষ কোষ বলতেছি, এগুলাকে আসলে কোষ বলা হয় না, প্রত্যেকটা পার্টকে কি বলা হয়? অর্ধকোষ বলা হয়। কি বলা হয় বলো তো ভাইয়া? প্রত্যেকটা পার্টকে একটা করে অর্ধকোষ বলা হয়। ঠিক আছে? তো এই অর্ধকোষ সংজ্ঞা যদি আমি দিতে যাই, কোন তড়িৎদ্বারকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে চুবাইলে, এই একটা তড়িৎদ্বারকে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে চুবাইলে আমাদের যে ব্যবস্থাটা উৎপন্ন হবে সেটা কি হবে? একটা অর্ধকোষ উৎপন্ন হবে। যেমন আমি জিঙ্কে যদি জিঙ্ক সালফেট দ্রবণে চুবাই, তাহলে আমাদের যে জিনিসটা উৎপন্ন হবে সেটা কি বলতো ভাই? একটা অর্ধকোষ হবে। ঠিক আছে ভাইয়া? এটাকে কি সংজ্ঞা আকারে লিখতে হবে? লিখো, সংজ্ঞা লিখো। কোন তড়িৎদ্বারকে, কোন তড়িৎদ্বারকে তড়িৎ বিশ্লেষ্যে নিমজ্জিত করলে, কারো যদি সমস্যা টমস্যা থাকে বা যদি মনে হয় যে লোড বেশি হয়ে গেছে বইলো, কারণ আমি এখন ট্রাই করব যত বেশি পড়ানো যায়। ঠিক আছে? যদি লোড পড়ে যায় বলবা যে ভাইয়া ছেড়ে দেন। কোন তড়িৎদ্বারকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে চুবালে বা তড়িৎ বিশ্লেষ্যে নিমজ্জিত করলে, আর তোমাদের কিন্তু 15 থেকে 20 তারিখের মধ্যেই জৈব রসায়ন যেটা সেটা শুরু হয়ে যাবে। তো আলাদাভাবে আমি এখন অ্যানাউন্সমেন্ট করতেছি না, বাট হ্যাঁ শুরু হয়ে যাবে। এবং জৈব রসায়ন শেষ করতে মোটামুটি 3 মাসের মতো লাগে, বাট আমি এত টাইম আমি হয়তো নিব না। আমি ক্লাসের সংখ্যা মানে ইয়ে করে দিব, এক্সট্রা ক্লাস দিয়ে দিয়ে তাড়াতাড়ি শেষ করানোর ট্রাই করব। কারণ বেশি সময় নিলে কি হবে জানো? একটা সময় তোমাদের মধ্যে ফ্যাটি মানে
ফ্যাটিক বলে এটাকে, তাই না? ফ্যাটিক চলে আসবে। ফ্যাটিক মানে হচ্ছে অবসাদ বলে আর কি। তো অবসাদ চলে আসলে সমস্যা। তো জৈব ভাইয়া, যৌগ, হ্যাঁ জৈব যৌগ নিয়ে আলাদাভাবে যদি বলতে চাই, চ্যাপ্টারটা অনেক সোজা সোজা কিন্তু টপিক অনেক বেশি। ঠিক আছে? তুমি নরমালি যে চ্যাপ্টার গুলা পড়তেছো তার চেয়ে অ্যাটলিস্ট জৈব যৌগটা সোজা এবং কোয়েশ্চেন গুলা হবে ইজি। ঠিক আছে? তো সমস্যাটা হচ্ছে চ্যাপ্টারটা অনেক বড় হওয়ার কারণে তোমাদের কি হয়, তোমাদের ধৈর্য কুলায় না। ঠিক আছে? শেষে যে ওই শুরুর দিকে কয়েকটা টপিক পড়ো, শেষের দিকে যে আর কুলায় না, আর পড়তে পারবে না। তো এই কাজটা করলে হবে না ভাইয়া, সুন্দরভাবে একবার শেষ করো, দেখবা সাকসেস অটোমেটিক তোমার সামনাসামনি চলে আসতেছে। ঠিক আছে? জৈব যৌগে দেখবা সেকেন্ড পেপারে প্রচুর কোশ্চেন আসতেছে। ইভেন অন্যান্য চ্যাপ্টারের মনে করো তড়িৎ রসায়নের একটা কোশ্চেন দিয়ে দিল, গ ঘ এম এর ক খ তে দিয়ে দিবে জৈব যৌগ থেকে question। মানে বুঝতেছো? কেমিস্ট্রিতে একটা সমস্যা, ওই মিক্সড কোশ্চেন প্রচুর দেয়। মনে করো তুমি একটা চ্যাপ্টার পড়ে দুইটা সিকিউ আনসার করে ফেলবা, এই প্ল্যান করে পরীক্ষায় দিলা। ঠিক আছে? এবার যারা করবে, যাওয়ার পরে পরীক্ষার হলে ঠিকই ধরা খেয়ে বসে থাকবে, কারণ গ ঘ দিছে ঠিক আছে, ক খ দিয়ে দিছে অন্য আরেকটা চ্যাপ্টার, শেষ। তো ওই জৈব যৌগ থেকে এই ধরনের খাইস্টামি বেশি করে। আহ অনেক সহজ হওয়ার কারণেও পোলাপান কেন জানো ওই রাসায়নিক বিক্রিয়াগুলো দেখে, আমি জানি না কেন ভয় পাই, কারণ বিগত বছরের কোয়েশ্চেন গুলা যদি তুমি একটু অ্যানালাইসিস করো দেখবা একই টাইপ কোয়েশ্চেন বারবার বারবার দিছে, বারবার বারবার দিছে। ইভেন আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় সেম টাইপের কোয়েশ্চেনই দিছে। ঠিক আছে? এইচএসসির কথা তো বাদই দিলাম, তারপরে পোলাপান হচ্ছে কনফিডেন্সের অভাবে, ঠিক আছে, যথাযথ চেষ্টার অভাবে, ঠিক আছে, এই জিনিসগুলা পারেন। কেমন? বাট অনেক বেশি ইজি, খুব লজিক্যাল। তড়িৎ ঋণাত্মকতা ছাড়া ভিতরে কিছুই নেই। টোটাল চ্যাপ্টারটাই তড়িৎ ঋণাত্মকতা আর কিছু না। ঠিক আছে? টোটাল চ্যাপ্টারটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ভালোবাসার খেলাধুলা। ঠিক আছে? একটা আরেকটারে আকর্ষণ করবে, আকর্ষণের কারণে এই বন্ধন ভেঙে তার কাছে চলে আসবে। ঠিক আছে? এই জিনিসপত্র নিয়ে খেলাধুলা। ঠিক আছে? তো এটার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো, আর তড়িৎ রসায়ন চ্যাপ্টার গুলা রেগুলার করো, মানে এই ক্লাসগুলা রেগুলার করে করে শেষ করে দাও। খুব ছোট সহজ একটা চ্যাপ্টার, বাট এই ছোট চ্যাপ্টারটা থেকে দেখবা অনেক বেশি কোয়েশ্চেন আসতেছে সব জায়গায়। অ্যাডমিশন টেস্ট বলো, এসএসসি বলো, এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা ছোট হইলেও দেখবা প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসতেছে এখান থেকে। ঠিক আছে? এটা ছোট হইলেও অনেক বেশি ম্যাথমেটিক্যাল এবং অনেক অনেক বেশি লজিক্যাল। ঠিক আছে? ওই জারণ বিভব বিজারণ বিভবে প্রায় 80 থেকে 90% স্টুডেন্টেরই ওই পারার পরেও দেখা যায় যে এক্সাম হলে ওই মাথা টাথা কাজ করে না, কেন করে না জানি না। তো এই জন্য টিচাররা এখান থেকে কোয়েশ্চেন করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, যে না এখান থেকে কোয়েশ্চেন করলে হয়তো পোলাপান পারবে না। আচ্ছা যাই হোক, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো কোনো তড়িৎদ্বারকে তড়িৎ বিশ্লেষণ নিমজ্জিত করলে করলে সৃষ্ট ব্যবস্থাপনাকে সৃষ্ট ব্যবস্থাপনাকে, আচ্ছা তোমরা এত নীরব কেন বলো তো ভাইয়া? এই জন্য প্রথম 1 মাস একটা না ক্লাস নেন, কারণ একটা অধ্যায় 3 মাস পড়লে বোরিং লাগে। এই ভাই তড়িৎ তো তড়িৎ জানো, রাসায়নিক সাম্যাবস্থা, তারপরে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক সাম্যাবস্থা কি পড়ো নাই? আড়াই মাস ধরে পড়ো নাই? বোরিং লাগছিল? আকাশ, অনেস্টলি বলবা। না ভাইয়া, বোরিং লাগে নাই, তবে ভাইয়া এইটা তো কে- অন্যরকম একটা অধ্যায়। না 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 না, কেন বোরিং লাগে নাই বলো তো? কেন বোরিং লাগে নাই? কারণ কেমিস্ট্রি তো বরাবরই ভালো লাগে। না 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 না, বোরিং না লাগার একটা কারণ হচ্ছে ভাইয়া 4টা ভাগে ভাগ করে দিয়েছিলাম চ্যাপ্টারটাকে, এবং প্রত্যেকটা ভাগ শেষ হওয়ার পরে ভাইয়া এমন ব্যবস্থা করছিলাম যাতে তোমাদের মনে হয় একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। মনে আছে? এক একটা চ্যাপ্টার। এরকম মনে হয়েছে না? 4টা ভাগে ভাগ করার কারণে প্রত্যেকটা পার্ট শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের মনে হয়েছে যে আমরা একটা চ্যাপ্টার শেষ করতে পারি। এই জিনিসটা আমি জৈব যৌগতেও করবো। জৈব যৌগকে আমি কয়েকটা ভাগ করে দিব, এবং প্রত্যেকটা ভাগ শেষ হওয়ার পরে আমি এমন ব্যবস্থা ক্রিয়েট করব যাতে তোমাদের মনে হয় যে তোমরা একটা চ্যাপ্টার শেষ করে ফেলছো। ঠিক আছে? তখন দেখবা আর বোরিং লাগতেছে না। ঠিক আছে? তখন দেখবা ইনশাল্লাহ বোরিং লাগতেছে না। তো সমস্যা নেই। ঠিক আছে? ডিপেন্ড করবে তোমার ইয়ের উপরে। যারা পড়ো নাই তারা আগেও পড়ো নাই, ভবিষ্যতেও করবা না, অধিকাংশই আর কি, কেউ কেউ চেঞ্জ হয়। আর যারা পড়ো তারা পড়েই যাচ্ছ। ঠিক আছে? শুরু থেকে পড়েই যাচ্ছ, শুরু থেকে আমি সেম গাইডলাইনই দিচ্ছি, সেম কথাই বলছি যে ভাইয়া এই চ্যাপ্টারে এই সময় যে স্টুডেন্ট ঝরছে। ঠিক আছে? তোমরা এটা নিজের চোখে দেখছো। তো আলটিমেটলি শুরু থেকে সেম কথাই বলতেছি আমি। ইভেন আমি যখন ফেব্রুয়ারির ক্লাসগুলো এখন এডিট করতে চাই সিপিবি এর কারণে, তখন কিন্তু আমার তখনকার কথাগুলো মনে পড়ে। মানে আমি বলছি যে আমি তো দেখি, মনে পড়ে না। ঠিক আছে? কে কি করছে, আমার আশফাকের কথা মনে আছে। তারপরে এখন দেখলাম একদম শুরুর দিকে ফাহিম শাহরিও আমার ক্লাস করছে। তারপরে রাহাতও মনে হয় আমার ক্লাস করছিল। ঠিক আছে? আশফাকুর রহমান রাহাত, সে মনে হয় অনেক শুরুর দিকে আমার ক্লাস করছিল। ঠিক আছে? পরে আইসা তখনও ভর্তি টর্তি হয়নি আর কি, পরে আইসা ভর্তি হয়েছে। তো এগুলো আমি দেখতেছি, কিরে ভাই এরা তো এখন করে, এদের তো তখন থাকার কথা। ঠিক আছে?
ওই এরকম কিন্তু আমার সামনে আসতেছে যে আমি কি কি বলতেছিলাম। তো শর্ট ক্লিপ করে করে কেটে কেটে দিলে তাহলে তোমাদের বুঝাইতে পারতাম যে এই জিনিসগুলো যে তোমরা ঘটাবা এটা আমি আগে থেকেই জানতাম। ঠিক আছে, ইভেন আমি এটাও বলছিলাম যে সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি এবং সবচেয়ে খারাপ রেজাল্ট করবা কেমিস্ট্রিতে। ঠিক আছে, কারণ কেমিস্ট্রি হচ্ছে অন্যগুলোর চেয়ে একটু ডিফারেন্ট। অন্যান্য চ্যাপ্টারে যেগুলা মানে ফিজিক্স আর ম্যাথে টোটালি ম্যাথমেটিক্যাল, বায়োলজিতে টোটালি থিওরিটিক্যাল, বাট কেমিস্ট্রিতে থিওরিটিক্যালও আছে, ম্যাথমেটিক্যালও আছে। তো এই দুইটার কম্বিনেশন থাকার কারণে দেখবা তোমাদের মার্ক আসতেছে না। ঠিক আছে, এই জিনিসটা ঘটে। ভাইয়া আমি ফার্স্টের দিন রেকর্ড করতে যাই ইমোশনাল হয়ে বসছিলাম, সামিয়া মিলাজ। ইস, হবা মানে দেখবা তোমাদের তো সবগুলা রেকর্ড আমি সামনে দিয়ে দিব না। যারা শুরু থেকে ছিল তারা কিন্তু একটা সময় যে ফাইনাল প্রিপারেশনে সবগুলা রেকর্ড পাবা। আবার আমি সুন্দরভাবে গুছাই গুছাই দিব। টেস্ট পেপার সলভের আগে বলবো যে এই রেকর্ডটা দেখানো, তখন তোমরা ইমোশনাল হয়ে যাবে যারা শুরু থেকে ক্লাস করো, যে তোমাদের ভাইয়া এটা বলছিলাম। ঠিক আছে, তোমরা তারপরে কি করলা, 2টা বছর কি করলা, মানে এটা মনে আসবে তোমাদের সামনে, মনে আসবে যে ভাইয়া এটা বলছিল কিন্তু আমি তো করি নাই, ইস যদি করতাম। ঠিক আছে, এটা তোমাদেরই মনে হবে। ইভেন এখন যে বলতেছি এটাও যখন তোমরা ভবিষ্যতে রেকর্ড দেখবা তখন দেখবা যে না, তোমাদের মনে হইতেছে ইস কেন করলাম না তখন, কেন ভাইয়ার কথাটা শুনলাম। ঠিক আছে? কেন, এই জিনিসগুলা তোমাদের মনে হবে। তাহলে দেখো, অর্ধকোষ হচ্ছে 5 প্রকার। কয় প্রকারের বলো তো? এই অর্ধকোষ কয় প্রকারের? গঠনের 5 ভিত্তিতে প্রকারের। অর্ধকোষ 5 প্রকারের। ঠিক আছে, গঠনের ভিত্তিতে অর্ধকোষ 5 প্রকারের। তবে যে যাই বলুক আমার কথায় ইয়ে থাকবে, অনেস্টি থাকবে। আমি তোমাদের অবশ্যই ফ্যাক্ট বলবো। ঠিক আছে, আমি তোমাদের ফ্যাক্ট বলবো কোনটা আসলেই ঘটে। মনে করো আমি কেমিস্ট্রি পড়াই, এজন্য কেমিস্ট্রিকে বড় করে তুলবো, এই জিনিসটা আমি কখনোই করবো না। ঠিক আছে, আমি নিজেও এখনো স্বীকার করি আমি ইন্টার লাইফে সবচেয়ে বেশি সময় দিতাম ম্যাথমেটিক্সে। ম্যাথ করতে আমার প্রচুর ভালো লাগে। ঠিক আছে, তো এমন কোনো কথা আমি বলবো না তোমাদেরকে ডিমোরালাইজ করার জন্য, আমার দিকে আকৃষ্ট করার জন্য, যেটা তোমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এই জিনিসটা ঘটে তোমাদের সাথে। কারণ টিচিংও তো তোমরা জানো অবশ্যই একটা বিজনেস। তো এই জিনিসটা তোমাদের সাথে ঘটবে, ডিমোরালাইজ করবে যে আমার সাবজেক্টই সেরা, এই সাবজেক্ট পড়া লাগবে, এই সাবজেক্ট না পড়লে ভাইয়া এই হবে না। ঠিক আছে, বায়োলজি না পড়লে মেডিকেল হবে না, ম্যাথ না পড়লে তোমার ইঞ্জিনিয়ারিং হবে না। এই জিনিসপত্রগুলো আসলে বলে, বাট তোমার তো আসলে একটা কম্বাইন্ড স্টাডি দরকার। তুমি যদি ইঞ্জিনিয়ারিং করতে চাও ম্যাথ করবা, ম্যাথের পাশাপাশি ফিজিক্সও করা লাগবে। তুমি যদি মেডিকেলে চান্স পাইতে চাও, বায়োলজি দিয়ে অ্যাটলিস্ট মেডিকেলে কেউ চান্স পায় না, এতটুকু আমি বলতে পারি। কারণ বায়োলজিতে 30 মার্ক থাকে, ওই 30 মার্কে দেখা যায় 20 থেকে 25,000 স্টুডেন্ট 25 প্লাস পায়, 25 প্লাস পায়। ঠিক আছে, বায়োলজিতে ওই ভালো রেজাল্টের যে হারটা সেটা নর্মালি বাংলাদেশে অনেক বেশি। ইভেন জিএসটির তোমরা রেজাল্টটা দেখছো যে 12,000-এর উপরে পাইছে হচ্ছে বায়োলজিতে 80% প্লাস। তো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ফিজিক্স আর কেমিস্ট্রি। ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমার 45 মার্ক যে থাকে, এই 45 মার্ক কিন্তু সবাই পায় না। ঠিক আছে, কেন পায় না? কারণ এখানে যে ম্যাথ কম থাকে, ঠিক আছে ভাই, ম্যাথ থাকুক না থাকুক লজিক্যাল বিষয় আসলে তো থাকে, তাই না? লজিক্যাল বিষয় আসে পারার জন্য তো তোমার অ্যাটলিস্ট লজিক্যাল মেন্টালিটি দরকার, ম্যাথমেটিক্যাল মেন্টালিটি দরকার। তো সেখানে যেই আসলে মানুষের যে সমস্যাটা, ওই সমস্যাটা তৈরি হয়েছে। আর জিকে আর ইংলিশ, বিশ্বাস করো ভাইয়া, জিকে আর ইংলিশে যে 15 মার্ক, 15-র মধ্যে 7-8 তুমি এমনিতেই পাবা। জিকের মধ্যে 4-5টা তুমি এমনিই পারবা, বাকিগুলা পারার জন্য তোমার ইনাফ কষ্ট করা লাগবে। ওইগুলা তোমার চান্স পাবে না, বাট তোমার পজিশনটাকে অনেক উপরের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, ওইটা আলাদা, ওইটা তোমরা ওই অ্যাডমিশন কোচিং এ শিখতে পারবা। আর আমি আরো একটা কথা বলি, তোমার ইন্টারের ইংলিশ এবং অ্যাডমিশন টেস্টের ইংলিশের মধ্যে কোনো সম্পর্ক নাই। তোমরা যদি মনে করো যে না ইন্টারের ইংলিশ দিয়ে আমি অ্যাডমিশনে চান্স পেয়ে যাবো, ভুল ধারণা। অ্যাডমিশনের জন্য তোমাদের ইংলিশের প্রিপারেশন আলাদাভাবে নেওয়া লাগবে, এবং ইন্টারে ইংলিশে প্লাস পাওয়া মোটেও সহজ কিছু না, আমিও পাইনি। আচ্ছা, গঠনের ভিত্তিতে 5 প্রকার। গঠনের ভিত্তিতে কয় প্রকার? 5 প্রকার। লিখো, প্রকারভেদ 1, 1 নাম্বার। ভাইয়া ধাতু। হ্যাঁ বলো। ভাই আপনার ইন্টারে মোট নাম্বার কত ছিল? জানি না, আমার অনেক ছিল, অনেক ছিল। ইংলিশ বাদ দিয়ে সবগুলা 90% এর কাছাকাছি বা উপরে ছিল। ইংলিশে একটু খারাপ করছিলাম। তো 1300 পরীক্ষা না, 1300-তে 1170-এর কাছাকাছি ছিল। ঠিক আছে, 1300-তে 1170 বা এই টাইপের ছিল আর কি। কেমন, আইসিটি-তে 87 পাইছিলাম। ঠিক আছে, বাংলা দুইটাতে 88 আর 87 পাইছি, ইংলিশে পাইছি হচ্ছে দুইটা মিলে 155। তো এইগুলাতে একটু খারাপ হয়েছে।
খারাপ বলতে এগুলোরে খারাপ ধরবো না, বাংলাতে 88 87 কে পায় ভাই, ধর। আইসিটি তে 87 পেয়েছি, এটা একটু খারাপ হচ্ছে, বাকিগুলাতে 90 ছিল, ঠিক আছে, 90 আপ ছিল। আর ম্যাথে তো জানো 199 পেয়েছিলাম। এটা ফার্স্ট ছিল আমার লাইফে যেখানে আমি কোনো একটা এক্সামে 100তে 100 পেয়েছি ম্যাথ, বা কোনো সাবজেক্টে, এটা ইন্টারেই ছিল, ঠিক আছে। তো দেখো ঘটনের ভিত্তিতে হচ্ছে 5 প্রকার। প্রথমটা হচ্ছে ধাতু, ধাতুরায়ন, অর্থকোষ। ঠিক আছে, ধাতু, ধাতুরায়ন, অর্থকোষ। আচ্ছা, তো 1 নাম্বার টাইপ যেটা, সেটা হচ্ছে ধাতু, ধাতুরায়ন, অর্থকোষ। এবং আমি তোমাদের বলি, ডিএমসি তে কারা চান্স পায়, মানে তোমরা তো মনে করো যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমার ফিজিক্স কেমিস্ট্রি না পারলেও চলে। আমার ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে নূর মোহাম্মদ, ঠিক আছে। নূর মোহাম্মদ ও আমার সেকশনে ছিল, খুব কম্পিটিশন হইতো। একবার আমি ফার্স্ট হইলে সেকশনে, আরেকবার সে হইতো, এই টাইপের কম্পিটিশন। তো সে কিন্তু ম্যাথ এবং ফিজিক্সে অস্বাভাবিক লেভেলের ভালো ছিল, অস্বাভাবিক লেভেলের, ঠিক আছে। সেও মেবি ম্যাথে 199 পাইছিল, ঠিক আছে। যখন সে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এর প্রিপারেশন নেওয়া শুরু করছে, মানে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়া শুরু করছে, সে ইঞ্জিনিয়ারিং কে টোটালি অ্যাভয়েড করে দিচ্ছে, যে না আমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিবই না। পরীক্ষা দিছে কিনা জানি না, পরীক্ষা দিলেও চান্স পায় নাই, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ারিং আলাদা, কিন্তু সে ডিএমসি তে কততম হয়েছে, 123তম হয়েছিল, মানে মেডিকেলে 123তম হয়েছিল, ঠিক আছে। তো তোমার যে আসলে ওই মেডিকেলে পড়ার জন্য ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ, ঠিক আছে, এগুলাকে অ্যাভয়েড করতে হবে এরকমটা না। একটা স্টুডেন্ট যে ইন্টারে ভালো স্টুডেন্ট, মানে যার ক্যাপাবিলিটি আছে ভার্সিটি বা ভালো জায়গায় অ্যাডমিশনে টিকার, সে কিন্তু ইন্টারে তার যে দায়িত্ব সেটা খুব ভালোভাবে ইয়ে করে। বায়োলজি যখন সে পড়বে দেখবা বায়োলজিতে 90% প্লাস পাওয়ার মতো সে পড়বে। যখন সে ম্যাথ পড়বে দেখবা ম্যাথে 90% প্লাস পাবে। একজন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আসলে ম্যাথে খারাপ করা উচিত না। যারা ম্যাথে খারাপ করে তাদের আসলে সায়েন্সে পড়ার যোগ্যতাই নেই। আমার আমার এইটাই, মানে একদম ডিরেক্ট সাফ কথাবার্তা। তুমি ম্যাথে খারাপ করো ভাই, সায়েন্সে আইসো না প্লিজ। আর্টস আছে, কমার্স আছে, সেগুলোর খুব ভালো জব আছে বাংলাদেশে, ঠিক আছে। ম্যাথে ম্যাথ পারো না তুমি, শুধু শুধু সায়েন্সে এসে লাইফটা নষ্ট করো, শুধু শুধু, ঠিক আছে। পুরা পুরা ইন্টার লাইফও কষ্ট যাবে পরে। তো লিস্ট আমি এতটুকু জানি, যারা ম্যাথ পারে না তারা ওই মেডিকেলেও চান্স পায় না, শুধু শুধু মানে এই ভুগি যুগি আর কি। ম্যাথ পারি না, মেডিকেলে পড়ে উল্টায় ফেলবো। ভাই তুই ম্যাথ পারিস না, তুই সায়েন্সের স্টুডেন্টই না, তুই আবার কিসের মেডিকেলে চান্স পাবি? তুই সায়েন্সের স্টুডেন্ট না হইলে তুই মেডিকেলে চান্স পাবি কেমনে? তারপরে ফিজিক্স কেমিস্ট্রি যখন এগুলা পড়ে তখন কি হয় বলতো ভাইয়া, এগুলাতে বস হওয়ার মতো পড়াশোনা করে, এগুলাতে তার 90% প্লাস পাওয়াই লাগে, ঠিক আছে। এই ধরনের মেন্টালিটি যাদের থাকে আলটিমেটলি তারাই যে কি করে, তারাই যে অ্যাডমিশন টেস্টে প্রপার যে পরিশ্রমটা দেওয়ার কথা ওই পরিশ্রমটা দিতে পারে। মনে করো আমি নূর মোহাম্মদের কথা বললাম, সে কি করছে, এমবিবিএস এর প্রিপারেশন নিছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিছে, ইঞ্জিনিয়ারিং কে টোটালি অ্যাভয়েড করছে। ভাইয়া এই যে মেডিকেলের প্রিপারেশন নেওয়ার জন্য যে এতক্ষণ পড়াশোনা করা লাগছে, অবশ্যই বেশি পড়াশোনা করতে হয়। তুমি যদি ভালো জায়গায় চান্স পেতে চাও মেডিকেলে, অবশ্যই বেশি পড়াশোনা তোমার করা লাগবে। তো এই পড়াশোনা করার জন্য তার যে দৈনিক 12 13 14 ঘন্টা পড়াশোনা করা লাগছে, সে যদি ইন্টারে এই সাবজেক্ট গুলো না পড়তো, তাইলে কি ওই পড়াশোনা করার মতো সক্ষমতা তার ভিতরে অর্জন হইতো বলতো? কখনো কিন্তু হইতো না, কখনো হইতো না। তুমি যদি ইন্টারের কাজ ভালোভাবে করো, দেখবা অ্যাডমিশন সিজনে তুমি অ্যাডমিশন টেস্টের কাজ ভালোভাবে করতে পারতেছো। তুমি ইন্টারকে স্কিপ করে অ্যাডমিশন সিজনে তো তুমি কষ্ট করতে পারবে না, এটা হুজুগে, ঠিক আছে। হাজারে লাখে লাখে ওই 1 2 জন ঘটে যারা ইন্টারে খারাপ স্টুডেন্ট ছিল, অ্যাডমিশন টেস্টে হঠাৎ করে ভালো করে, মানে এই ধরনের ঘটনা খুব কম ঘটে, ঠিক আছে? খুব কম ঘটে। তোমাদের পরিচিত মুখগুলাই দেখবে অ্যাডমিশন সিজনে ভালো করতে পারে, তোমাদের আশেপাশের ইয়েগুলা। আমি আমার আশেপাশে যে ফ্রেন্ড গুলাকে দেখছি ওইগুলাকে আমি বুয়েটেও দেখি, ওইগুলাকে আমি ডিএমসি তেও দেখি, সেম ফ্রেন্ড, ঠিক আছে। ওইগুলাকে আমি বিদেশে দেখি, ঢাকা ইউনিভার্সিটিতে দেখি, ঠিক আছে। ঢাকায় গেলে দেখবা যে আমার ইয়ে, মনে করো ময়মনসিংহ এর রবিন আমার ফ্রেন্ড, ঠিক আছে, সিফাত আমার ফ্রেন্ড, এদের সাথে যখন ময়মনসিংহে থাকি এদের সাথে দেখো। যখন আমি ঢাকায় যাই, ঢাকায় কি আমার আরো কোনো ফ্রেন্ড থাকে না কলেজের? থাকে কিন্তু। ঢাকা ইউনিভার্সিটিতে যাই আমি ঘুরতে, ঢাকা মেডিকেল কলেজে আমি ঘুরতে যাই, ঠিক আছে, মাঝে মাঝে শেরে বাংলা কৃষিতে ঘুরতে যাই, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ফ্রেন্ড আছে। কেন ফ্রেন্ড আছে? কারণ হচ্ছে আমরা সবাই একসাথে পড়াশোনা করছি, সবার মেন্টালিটি এই টাইপের ছিল। ইভেন বাইরের দেশে অনেকে গেছে, কানাডাতে গেছে, মালয়েশিয়াতে গেছে। তো সব জায়গায় কিন্তু আমাদের ফ্রেন্ড আছে। কেন আছে? কারণ আমাদের সবার মেন্টালিটি ছিল সেম। আমি আরো একটা ছেলের কথা বলবো, নাম হচ্ছে আবির কর্মকার, আমার সাথে ছেলে। এগুলা রেকর্ড হচ্ছে। তো আবিরের কথা বলি, আমরা দুইজন মিলে কি হয়েছিলাম বলতো ভাই, ইন্টারে ভর্তি হয়েছি। তো ইন্টারে ভর্তি হওয়ার 1 মাস পরে, আচ্ছা আমি এই টপিকের পরে আর পড়াবো না, আমি লাস্ট এই কথাটা বলে ছেড়ে দিচ্ছি, বেশি সময় হয়ে গেলে ঝামেলা আছে।
তো ইন্টারে ভর্তি হওয়ার 1 মাস পরে আমাদের মধ্যে সখ্যতা সৃষ্টি হয়েছে, বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। তখন সে আমাকে বলছে আমি ল নিয়ে পড়তে চাই। কি নিয়ে পড়তে চায়? সে ল নিয়ে পড়তে চায়। ঠিক আছে? আইনজীবী হইতে চায়। তারে আমি জিজ্ঞেস করছি, "ল নিয়ে পড়বি তো সায়েন্সে পড়তেছিস কেন?" তো সে বলছে, "সায়েন্সে পড়লে ক্ষতি কি? ল নিয়ে পড়ার জন্য কি আমার ইন্টারেই আর্টসে পড়া লাগবে?" আমি বলছি, "না।" তাহলে বলছে যে, ইন্টারে তাইলে তোর প্ল্যান কি? তাইলে কি পড়াশোনা ইয়ে করবি?" না। সেও সেও কিন্তু খুব রেজাল্ট করছে। সেও কিন্তু ম্যাথে ৯৬, ৯৭, ৯৮ পাইছে। তারপরে ফিজিক্সেও একদম 90% প্লাস পাইছে। আ আ ইয়েতে কেমিস্ট্রিতেও জোস মার্ক পাইছে। সবগুলাতে জোস মার্কস পাইছে। গোল্ডেন আমিও পাইনি, সেও পায়নি। ২ জনেরই ইংলিশে মিস হয়েছিল। তো যাই হোক, তারপরে সে কি আর অ্যাডমিশনের টেস্টের প্রিপারেশন নিছে বলো তো? সে কি আর অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিছে? হ্যাঁ? সে কিন্তু না। অ্যাডমিশন না টেস্টের মানে প্রিপারেশন নেয়। সে যেটা নিছে, এই যাদের ক্লাস আছে চলে যাও, আমি আর পড়াবো না। তো সে কিসের প্রিপারেশন নিছে? সে আইএলটিএস দিছে। ঠিক আছে? আইএলটিএস দিছে এবং পরিশ্রম করে সে কোথায় চলে গেছে? মালয়েশিয়াতে টেলিয়র্স ইউনিভার্সিটিতে চলে গেছে। এবং এখন তার যে আমরা যেটাকে এলএলবি বলি, তার সমমান ডিগ্রি শেষ, সে বাংলাদেশে ফিরে আসছে। বার কাউন্সিলে কয়েকদিন পরে পরীক্ষা দিয়ে জয়েন করবে। এটা। তো দেখো, তার টার্গেট ছিল কি সেটা ফিক্সড। কিন্তু তাই বলে সে ইন্টারের জিনিসপত্রকে কি ছেড়ে দিছে? ইন্টারে যদি সে ২ বছর পড়াশোনা না করত, তাহলে তার পড়াশোনার একটা গ্যাপ সৃষ্টি হইতো না? গ্যাপ কিন্তু সৃষ্টি হয়ে যাইত। এবং এরপরে তো তার যে অ্যাডমিশন সিজনে আইএলটিএস নিয়ে প্রচুর প্যারা খাইতে হইছে, প্রচুর পরিশ্রম করতে হইছে। ওই পরিশ্রমের অভ্যাসটা কিন্তু আর তার থাকতো না। তো ইন্টারে পড়াশোনা করার কারণে পরিশ্রমের অভ্যাস কিন্তু তার রয়েছিল এবং সে তো অবশ্যই সাকসেসফুল, তাই না? সে কিন্তু আনসাকসেসফুল না। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।